আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমরা যারা বাংলা প্রথম পত্র এর অপরিচিতা গল্পটি পড়তে চাও তো পুরো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবা। কোনো কাটচিট করলে তো তোমরা বোঝাতেই পারবে না। ঠিক আছে, ওকে, আমি শুরু করছি। অপরিচিতা, রবীন্দ্রনাথ ঠাকুর। লেখক পরিচিতি: রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 7ই মে, 1268 বঙ্গাব্দ 25শে বৈশাখ কলকাতা জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সরলা দেবী। বিশ্বকবি ও বিধায় সম্মানিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা এবং বাংলা ছোট গল্প শ্রেষ্ঠ শিল্পী। তোমরা লেখক পরিচিতি পড়ে নেবে, আমি সোজা গল্পে চলে যাচ্ছি। আজ আমার বয়স 27 মাত্র। এই জীবনটা না দৈর্ঘ্য হিসেবে বড়, না গুণের হিসেবে, তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। সেই ইতিহাসটুকু আকার ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। ছোটকে যাহার সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা ইহার রস বুঝিবেন। কলেজে যতগুলো পরীক্ষায় পাশ করিবা সব আমি ঢুকাইয়াছি। ছেলেবেলা আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও নাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রূপ করিবার সুযোগ পাইয়াছিলেন। ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, কিন্তু বয়স হইয়া এ কথা ভাবিয়াছিল, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে সুরূপ এবং পণ্ডিত মশাইয়ের মুখে বিদ্রুপ আবার যেন অমনি করিয়া প্রকাশ পায়। আমার পিতা এককালে গরিব ছিলেন। ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছিলেন। ভোগ করিবার সময় নিমেষ মাত্র পান নাই। মৃত্যুর তিনি যে হাঁপ ছাড়িয়েছিলেন, সেই তার প্রথম অবকাশ। আমার তখন বয়স অল্প। মার হইতে আমি মানুষ। মা গরিব ঘরের মেয়ে, তাই আমার যে ধনী এক কথা তিনিও ভোলেন না, আমাকে ভুলতে দেন না। শিশুকালে আমি কোলেই মানুষে বোধ করি, সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়স হইল না। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। আমার আসলে অভিভাবক আমার মামা। তিনি আমার চেয়ে বড়, জোর বছরের 6 বড়, কিন্তু ফল্লুর বালির মতো তিনি আমার সমস্ত সংসারটাকে নিজের সন্তানের মতো শুষিয়া লইয়াছেন। তাহাকে না খুঁড়িয়া দেখানের এক গণ্ডূষ রস পাইবার জোর নেই। এই কারণে কোনো কিছুই জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতে হয় না। কন্যার পিতামাত্রই স্বীকার করিবেন আমি সৎ পাত্র। তামাটুকু পর্যন্ত খাই না। ভালো মানুষ হওয়ার কোনো দৃষ্টান্ত নাই, তাই আমি নিতান্ত ভালো মানুষ। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। অন্তঃপুরের শাসন চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি। যদি কোনো কন্যা সহস্যার হন, তবে এই সুলগ্নটি স্মরণ রাখিবেন। অনেকে বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল, কিন্তু মামা, যিনি পৃথিবী আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল। ধনীর কন্যা তার পছন্দ নয়। আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেট করিয়া আসিবে, এই তিনি চান। অথচ টাকার প্রতি আসক্ত তার অস্থিমজ্জা জড়িত। মানে মামার টাকা লাগবে, কিন্তু যে সে ধনী ঘরে বিয়ে দিতে চান। তিনি এমন বেহাই চান যাহার টাকা নাই, অথচ যে টাকা দিতে কসুর করিবে না, মানে কোনো দ্বিধাগ্রস্ত করবে না যে আমি টাকা দিতে পারবো না বা অন্য কিছু। যা হোক, শোষণ করা চলিবে, অথচ বাড়ির আসিলে গুড়গুড়িয়ে পরিবর্তনে বাধা, হুক্কায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। সে ছুটিতে কলিকাতায় আসিয়া আমার মন উতাল করিয়া দিল। সে বলিল, ওহে মেয়ে, যদি বলো একটি খাসা মেয়ে আছে।
কিছুদিন পূর্বেই MA পাশ করিয়াছি, সামনে যতদূর পর্যন্ত সৃষ্টি চলে ছুটি ধু ধু করিতেছে। পরীক্ষা নাই, উত্তম নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখিবার চিন্তা নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই। থাকিবার মধ্যে ভিতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারীর রূপে মরীচিকা দেখিতেছিল। তাহার দৃষ্টি বাতাসে, তাহার নিঃশ্বাস তরু মর্মের তাহার গোপন কথা। এমন সময় হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বলো তবে। আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লী রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলোছায় বনিতে লাগিল। হরিশ মানুষটা ছিল রসিক, রস দিয়া বর্ণনা করিবার শক্তি তাহার ছিল। তার আমার মন ছিল তৃষ্ণার্ত। আমি হরিশকে বলিলাম, একেবার মামার কাছ কথাটা পড়িয়া দেখো। হরিশ আশার জমাইতে উচিত, তাই সর্বত তাহার খাতির। মামাও তাকে পাইলে ছাড়িতেন চান না। কথাটা তার বৈঠকে উঠিল। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটা তাহার কাছে গুরুতর। বাপের অবস্থা তিনি যেমনটা চান তেমনি। এককালে ইহাদের বংশ লক্ষ্মীর মঙ্গলঘাট ভরা ছিল, এখন তাহা শূন্য বললেই হয়। অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন। সেখানে গরিব গৃহস্থের মতো থাকে। একটি মেয়ে ছাড়া তার আর নেই। সুতরাং তাহার পশ্চাতে লক্ষ্মীর ঘট্টটি একেবারে উপর করিয়া দিতে দ্বিধা হইবে না। এসব ভালো কথা, কিন্তু মেয়েদের বয়স যে 15 বলতে বোঝাইছে যে আদিকালে তো 7-8 বছরে বিয়ে দেওয়া হইতো, যার কারণে এই 15 বছরটা বেশি বড় হয়ে যায়, সেই কারণে এটা বলা হয়েছে। তাই শুনিয়া মামার মন ভরা হইল। বংশে তো কোনো দোষ নাই, বাপ কোথাও তার মেয়ের যোগ্য বড় খুঁজিয়ে পায় না। একে তো বরের হাট মহাকার, তাহার পরে ধনুক ভাঙ্গা পণ। কাজেই বাপ কেবলই সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছেন না। যাই হোক, হরিশ সরস রসনে গুণ আছে। মামার মন নরম হইল। বিবাহর ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধান হইয়া গেল। কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্ডোমান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। জীবনে একেবারে বিশেষ কাজে তিনি কন্যগড় পর্যন্ত গিয়েছিলেন। মামা যদি মনু হইতেন তবে তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে তার সঙ্গীত একেবারে নিষেধ করিয়া দিতেন। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখিয়া আসিবে, সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না। কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যা হোক পাঠানো হইল। সে আমাদের বিনু দাদা, আমার পিসুতুতো ভাই। তাহার মতো রুচি এবং দক্ষতার পরে আমি 16 আনা নির্ভর করিতে পারি। বিনুদা ফিরিয়া আসিয়া বলিলেন, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। বিনুদাদার ভাষাটা অত্যন্ত আট। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চল না সই। অতএব বুঝিলাম আমার ভাগ্য প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। পার্ট 2। বলা বাহুল্য, বিবাহ উপলক্ষে কন্যাপক্ষকেই কলিকাতাকে আসিতে হইল। কন্যার পিতা সঞ্জুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে, বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। বয়স তার 40, কিছু এপারে বা ওপারে, চুল কাঁচা, গোঁফ পেকে ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র। সুপুরুষ বটে। ভিড়ের মধ্যে দেখিলে সকলে আগে তার উপর চোখ পড়িবার মতো চেহারা। আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন। বোঝা শক্তি
কেননা তিনি বড়ই চুপচাপ। যে দুটি কথা বলেন যেন তাহাতে পুরা জোর দিয়ে বলেন না। মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল, ধনে মানে আমাদের স্থানে যে শহরের কারো চেয়ে কম নাই, সেইটাকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। সোমনাথ বাবু একথা একেবারে যোগই দিলেন না। কোনো ফাঁকে একটা হুবাহু হ্যাঁ কিছু শোনা গেল না। আমি হইলে দমিয়া যাইতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। তিনি সোমনাথ বাবু চুপচাপ ভাব দেখিয়া ভাবিলেন, লোকটা নিতান্ত নির্জীব, একেবারে কোনো তেজ নেই। বেহাই সম্প্রদায় আর যাই থাকে, তেজ কথাটা দোষের, অতএব মামা মনে খুশি হইলেন। সোমনাথবাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপের উপর হইতে তাকে বিদায় করিলেন। গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। পণ সম্বন্ধে দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়েছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়াই অভিমান করিয়া থাকেন। কথাবার্তা কোথাও তিনি কিছু ফাঁক রাখেন না। টাকার অঙ্ক তো স্থির ছিলই, তারপর গহনা কত ভারী এবং সোনা কত দরের হইবে সেও একেবারে বাদাবাদি হইয়া গিয়েছিল। আমি নিজে এই সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানতাম না দেনা পাওনা কি স্থির হইল। মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহ একটা প্রধান অংশ, এবং সে অংশের ভার যার উপর তিনি এক করাও ঠকিবেন না। বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াইয়ে জিতিবেন, এ একেবারে ধরা কথা। এই জন্য আমাদের অভাব না থাকিলেও এবং পক্ষের অভাব কঠিন হইলেও জিতিবে। আমাদের সংসারে এই জেদ, ইহাতে যে বাচুক আর যে মরুক। গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া গেল। বাহক এ তো গেল যে তাহার আদমশুমারি করিতে হইলে কেরানি রাখিতে হয়, তাহাদিগকে বিদায় করিতে অপর পক্ষ যে নানা কাল হইতে হইবে, সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন। ব্যান্ড, বাঁশি, শাঁখের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের মত্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতী পদ্মবান দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। আংটিতে হাত হারাতে জড়িত জ্বরে আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়িয়া বলিয়া বোধ হইল। তাহাদের ভাবি জামাইয়ের মূল্য কত সেটা যেন কত পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবিলা করিতে চেয়েছিলাম। মামা বিবাহ বাড়ি ঢুকিয়া খুশি হইলেন। একে তো উঠানটাতে বরযাত্রীর জায়গা সংকলন হওয়া শক্ত, তাহার পর সমস্ত আয়োজন নিতান্ত মাধ্যমিক রকমের। ইহার পরে সোমনাথবাবুর ব্যবহারটাও নেহাত ঠান্ডা, তার বিনয়টা অজস্র নয়। মুখ তো কখনই নাই, কোমরে চাদর বাঁধা, গলা ভাঙ্গা, টাক পরা, মিশ কালো এবং বিপুল শরীরে তার একটি উকিল বন্ধু যদি নিয়ত হাতছাড়া করিয়া মাথা হেলাইয়া নম্রতার স্মিত হাস্য গদগদ বচনে কনসার্ট পার্টির করতাল বাজিয়া হইতে শুরু করিয়া বরকর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া দেন দিতেন, তবে গোড়াতেই এটা এসপার হইত। আমি সবাই বসিবার কিছুক্ষণ পরেই মামা সোমনাথবাবুকে পাশের ঘরে ডাকিয়া লইলেন। গিয়ে কি কথা হইল জানি না, কিছুক্ষণ পরেই সোমনাথবাবু আমাকে আসিয়া বলিলেন, বাবাজি একেবারে এই দিকে আসতে হচ্ছে। ব্যাপারখানা এই, সকালের নানা হোক, কিন্তু কোনো মানুষের জীবনে একটা কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনোমতেই কারো কাছে ঠকিবেন না। তার ভয় তার বেহাই তাকে গহনার ফাঁকি দিতে পারেন। বিবাহ কার্য শেষ হইয়া গেলে সে ফাঁকি আর প্রতিকার চলিবে না। বাড়ি ভরা সওদাগত লোক বিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানি পরিচয় পাওয়া গেছে, তাহাতে মামা ঠিক করিয়াছিলেন
দেওয়া থেওয়া সম্বন্ধে এই লোকটি শুধু মুখের কথার উপর ভর করিলে চলিবে না, সেজন্য বাড়ির শেখরাকে শুদ্ধ সঙ্গে আনিয়েছিলেন। পাশের ঘরে গিয়া দেখিলাম মামা এক তক্তপোষ এবং শেখরা তাহার দাড়িপাল্লার কষ্টিপাতর প্রভৃতি লইয়া মেঝের বসিয়াছে। শম্ভুনাথবাবু আমাকে বলিলেন, তোমার মামা বলিতেছেন বিবাহ কাজ শুরু হইবার আগেই তিনি কানের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন। ইহাতে তুমি কি বলো? আমি মাথা হেঁট করিয়া চুপ করিয়া রহিলাম। মামা বলিলেন, ও বাবা, আবার কি বলিবেন? আমি যা বলিব তাই হবে। শম্ভুনাথবাবু আমার দিকে চাহিয়া বলিলেন, সেই কথা তবে ঠিক, উনি যা বলিবেন তাই হইবে। এই সম্বন্ধে তোমার কিছুই বলিবেন না। আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিত জানাইলাম, এসব কথা আমার সম্পূর্ণ অনধিকার। আচ্ছা, তবে বসো, মেয়েগা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি। এই বলিয়া তিনি উঠিলেন। মামা বলিলেন, অনুপম এখানে কি করিবে? ও সবাই গিয়ে বসুক। শম্ভুনাথ বলিলেন, না, সবাই নয়, এখানেই বসিতে হইবে। কিছুক্ষণ পরে তিনি এখানে গামছা বাঁধা গহনা আনিয়া তক্তপাশের উপর মেলিয়া ধরিলেন। সমস্ত তাহার পিতামহীদের আমলের গহনা, হাল ফ্যাশন, শুকনো কাজ নয়, যেমন মোটা তেমনি ভারী। শেখরা গহনা হাতে তুলিয়া লইয়া বলিলেন, এ আর দেখিব কি? ইহাতে খাদ নেই, তেমন সোনা এখনকার দিনে ব্যবহারে হয় না। এই বলিয়া সে মকরমুখা মোটা একখানা বলায় একটু চুপ দিয়া দেখাইল, তাহা বাকিয়া যায়। মামা তখনই নোট বইয়ে গহনাগুলো ফর্দ টুকিয়ে লইলেন। পাশে যাহা দেখানো হইল তাহার কোনোটা কম পড়ে হিসাব করিয়া দেখিলেন। গহনা যে পরিমাণ দিবার কথা, এগুলোর সংখ্যায়, দরে এবং ভারে তার অনেক বেশি। গহনাগুলির মধ্যে একজোড়া ইয়ারিং ছিল। সম্বন্ধনাথ সেইটে শেখরা হাতে দিয়ে বললেন, এইটে একেবারে পরোক্ষ করিয়া দেখো। শেখরা কহিল, ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে। শম্ভুবাবু ইয়াররিং জোড়া মামার হাতে দিয়া বলিলেন, এটা আপনারই রাখিয়া দেন।